জানিয়ে দিব বাংলাদেশের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিব নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সভা। এরপর জানিয়ে দিব ঐক্যমত্য কমিশনের বৈঠক চলাকালে হঠাৎ ফায়ার অ্যালার্ম। আরো জানিয়ে দিব আন্দোলনের সমন্বয়কদের চেয়ে সাধারণ মানুষ বেশি সাহায্য করেছে বলছে উমামা ফাতেমা। এবং জানিয়ে দিব ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা জুলাই নায়ক বলছে প্রধান উপদেষ্টা। এবং জানিয়ে দিব আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 3 নেতাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ। সর্বশেষ জানিয়ে দেব সমন্বয়কদের চাঁদা দাবির খবরে বেদনায় নীল হয়ে গিয়েছি বলছে মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সভা। নির্বাচনের প্রস্তুতি বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সূত্র বাসস। ঐক্যমত্য কমিশনের বৈঠক চলাকালে হঠাৎ ফায়ার অ্যালার্ম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করলে ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যান রাজনৈতিক দলের নেতারা। এতে সাময়িক সময়ের জন্য সংলাপ স্থগিত করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 20তম দিনের সংলাপ চলাকালে সোমবার দুপুর 12টা 20 মিনিটের দিকে ফরেন সার্ভিস একাডেমির ফায়ার অ্যালার্ম হঠাৎ বাজতে শুরু করে। এরপর সবাই তাড়াহুড়ো করে বের হন। এই বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, এখানে ফায়ার অ্যালার্ম বেজে উঠছে, তাই আমাদের কিছু সময়ের জন্য বের হতে হবে। এরপর সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান। পরে 12টা 45 মিনিটের দিকে আবারও সংলাপ শুরু হয়। একাডেমির দায়িত্বরত কয়েকজন বলেন, ফায়ার অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে আমরা খোঁজার চেষ্টা করি কোথাও আগুন লেগেছে কিনা, কিন্তু আমরা কোথাও আগুন খুঁজে পাইনি। পরে জানতে পারি কয়েকজন সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ার কারণে অ্যালার্ম বেজে ওঠে। আন্দোলনের সমন্বয়কদের চেয়ে সাধারণ মানুষ বেশি সাহায্য করেছে বলছে উমামা ফাতেমা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, সমন্বয়ক ট্রাম্পটা আন্দোলনের সময় কিছুটা প্রয়োজনীয় ছিল, কারণ আমি যদি বিপদে পড়ি তাহলে তাকে কল দিয়ে আমি যাতে কানেক্ট করতে পারি, কিন্তু 5ই আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকেই আমি রেস করতে পারিনি। তিনি বলেন, সমন্বয়ক লিস্টের যারা ছিল তাদের তুলনায় একেবারেই সাধারণ মানুষের হেল্প অনেক বেশি পেয়েছিলাম। রোববার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক লাইভ ভিডিওতে তিনি একথা বলেন। উমামা ফাতেমা বলেন, যখন জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে আমার খুব ভালোভাবে মনে আছে, এই যে সমন্বয়কদের একটি বডি তৈরি হয়েছিল 52 জন সমন্বয়ক, আরেকবার এলো 62 জন সমন্বয়ক, পরে এটা বেড়ে 158 জন সমন্বয়ক হয়েছে। এরা সঠিকভাবে কাজ করছিল না, এটা আন্দোলনের সময় আমরা অনেকভাবে টের পাচ্ছিলাম। তিনি বলেন, অভ্যুত্থান এতটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, সাধারণ মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামছে যে যেভাবে পারছে কানেক্টেড হচ্ছে। আপনি বুঝবেন না কোন মুভমেন্ট কোন দিক থেকে অর্গানাইজ হচ্ছে। তবে হ্যাঁ, সমন্বয়ক টার্মটা আন্দোলনের সময় কিছুটা প্রয়োজনীয় ছিল, কারণ আমি যদি বিপদে পড়ি তাহলে তাকে কল দিয়ে আমি যাতে কানেক্ট করতে পারি, কিন্তু 5ই আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রেস করতে পারিনি। হয়তো অন্যরা পেরেছে, আমি হয়তো যোগাযোগ করতে পারিনি। সমন্বয়ক লিস্টের যারা ছিল তাদের তুলনায় একেবারেই সাধারণ মানুষের হেল্প অনেক বেশি পেয়েছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই মুখপাত্র বলেন, 5ই আগস্টের পরদিন সকাল থেকেই দেখি সমন্বয়ক পরিচয় দিয়ে এক একজন
এক এক জায়গায় গিয়ে দখল করতেছে। গতকাল পর্যন্ত মানুষ সমন্বয়ক পরিচয় দিতে রাজি হচ্ছিল না। আজকে থেকে শুনি সবাই সমন্বয়ক। সমন্বয়ক পরিচয়ে এখানে গিয়ে চাঁদাবাজি করছে, ওখানে গিয়ে দখল করছে। তিনি আরো বলেন, আমাদের তো কিছু হিস্টোরিক্যাল রিডিংস আছে। আখতারুজ্জামান ইলিয়াসের খোয়ারি বইতে আওয়ামী লীগের রক্ষী বাহিনী জায়গায় জায়গায় গিয়ে দখল করা শুরু করে। আমার মনে হচ্ছিল কি ব্যাপার, রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী গড়ে উঠছে নাকি? আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করছেন তারা। ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা জুলাই নায়ক, বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, যুদ্ধের সময়ও আহতদের চিকিৎসা বন্ধ হয় না। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অথচ জুলাই বিপ্লবের দিনগুলোতে বাংলাদেশে তার ব্যতিক্রম ঘটেছে। আন্দোলনের সময় চিকিৎসকদের উপর হামলা ও হুমকি চালানো হলেও যারা আহতদের চিকিৎসা দিয়েছেন তারাই এই জুলাইয়ের সত্যিকারের নায়ক। সোমবার রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আহত আন্দোলনকারীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ডক্টর ইউনুস। জুলাই বিপ্লবে চিকিৎসকদের মানবিক অবদান এর প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় আহতদের চিকিৎসা না দেওয়ার সুস্পষ্ট নির্দেশ ছিল, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে সেই বাধা ভেঙে আহতদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু চিকিৎসক, আপনারা এই জুলাইয়ের অন্যতম নায়ক। আপনারা এই জুলাইয়ে সাহস এবং দায়িত্ববোধের জীবন্ত প্রতিচ্ছবি। এই দুঃসময়ে আপনারা যে সেবা দিয়েছেন তা আমরা কোনোদিনও ভুলব না। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার এদেশের ছাত্র জনতার উপর গুলি চালিয়েই ক্ষান্ত থাকেনি। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কোনো হাসপাতালে আহতদের চিকিৎসা না হয়। কিন্তু জুলাইয়ে আমাদের কিছু চিকিৎসক যোদ্ধাদের গল্প যুদ্ধক্ষেত্রে আহতদের সেবার গল্পকেও হার মানায়। তিনি জানান, ছাত্রদের রাস্তায় পিটিয়ে আহত করার পর মেডিকেলেও তাদের উপর হামলা হয়েছে। চিকিৎসক ও নার্সদের উপর নানা ধরনের হুমকি ধামকি এসেছে, এমনকি তাদের চিকিৎসা কার্যক্রমেও বাধা দেওয়া হয়েছে। শত শত ছেলে মেয়ে অন্ধত্ব বরণ করেছে যারা সঠিক সময়ে চিকিৎসা পায়নি। নির্দেশ ছিল আন্দোলনে আহতদের কাউকে চিকিৎসা দেওয়া যাবে না। এই প্রেক্ষাপটেও যেসব চিকিৎসক আহতদের চিকিৎসা দিয়েছেন তাদের সাহসিকতা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন তিনি। বলেন, আপনারা নিজেরা যেমন ঝুঁকির মধ্যে ছিলেন তেমনি আপনাদের পরিবারগুলো এক ধরনের আতঙ্ক এবং ঝুঁকির মধ্যে ছিল। তবুও পাহাড়সম বাধা অতিক্রম করে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন। তিনি আরো জানান, আহতদের জন্য রক্ত সংকট থাকলেও চিকিৎসকরা প্রশাসনের নজর এড়িয়ে রক্ত সংগ্রহ করেছেন, ঔষধ সরবরাহ করেছেন, এমনকি রোগীর পরিচয় গোপন রাখতে ব্যবস্থাপত্রে অন্য নাম ও রোগ লিখে পুলিশের কাছ থেকে আড়াল করেছেন। অনেক প্রাইভেট চিকিৎসক নিজ উদ্যোগে সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন। আপনারা শুধু সেবা দেননি, দায়িত্ববোধ ও মানবিকতার নতুন এক অধ্যায় রচনা করেছেন। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থী সহ ৫ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে করা আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন ২২ সেপ্টেম্বর ধার্য করেন আদালত। ৩ আসামি হলেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি, সদর উপজেলার দিঘলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম। ট্রাইব্যুনালের ওপর সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। এর আগে লক্ষ্মীপুরের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। সমন্বয়কদের চাঁদা দাবির খবরে বেদনায় নীল হয়ে গিয়েছি বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমন্বয়কদের চাঁদা দাবির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি। তিনি বলেন, গণ অভ্যুত্থানের ১ বছরেই এই অবস্থা। যে তরুণরা দেশ গঠন করবে তারাই এখন চাঁদাবাজি করছে। আমরা কি এমন পরিণতি চেয়েছিলাম? তিনি আরো বলেন, এত তাড়াতাড়ি যদি এসব ঘটে তবে ভবিষ্যৎ কি? গোটা বাংলাদেশ তরুণদের দিকে তাকিয়ে আছে।
হাসিনা পতনের পর এই তরুণদের দিকে তাকিয়ে আছে সবাই, কিন্তু দুঃখ হয় জোর গলায় বলতে পারছি না যে এদেশ নতুন করে গড়ে উঠবে। দেশ এমন অবস্থা তৈরি করা হচ্ছে যাতে ফ্যাসিস্টদের নতুন করে সুযোগ তৈরি করে দিতে পারে। সোমবার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টস এর উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, হাসিনার বিচারের তো কিছু দেখতে পেলাম না। 1 বছর হয়ে গেল যারা প্রকাশ্যে হত্যা করলো তাদের কেন গ্রেপ্তার করা হলো না? সংস্কার ইস্যুতে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে যতই চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হোক না কেন, দেশের মানুষ লড়াই করতে জানে। দেশের মানুষ লড়াই করে দেশকে মুক্ত করেছেন। তারেক রহমান চেষ্টা করছেন কিভাবে বাংলাদেশকে আবারও গড়ে তোলা যায়। কোনো একটি দল বা ছাত্ররা একা আন্দোলন করেনি। শিশু বৃদ্ধ সবাই জুলাই অভ্যুত্থানে নেমে এসেছিল। সবার অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় সম্ভব হয়েছে যোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সত্যিকার অর্থে দেশকে পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে চাইলে রিকশা চালক, ভ্যান চালক, শ্রমিক, কৃষকদের মতামত নিতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। তাদের হাত ধরেই সোনার বাংলাদেশ গড়তে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, সবাইকে নিয়ে পত্র পত্রিকা ও টেলিভিশনে লেখালেখি হলেও মহিয়সী নারী দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে সেভাবে লেখালেখি হয় না। সাংবাদিক ভাইরা কালোকে কালো, সাদাকে সাদা বলতে শিখুন। তিনি আরো বলেন, 24 সালের জুলাই মাসে আমাদের দলের নেতাকর্মীদের গুম, হত্যা ও গ্রেপ্তার করা হয়েছে। ডিবি অফিসে নিয়ে জুলুম ও নির্যাতন করা হয়েছে। জুলাই আন্দোলনে যুবদলের শহীদ 79 জন, ছাত্রদলের 142 জন। যার যা অবদান আছে তা তাকে দিতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। 15 বছরের ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের দলের নেতাকর্মীরা লড়াই করেছে, কিন্তু দুঃখের বিষয় ফ্যাসিস্ট হাসিনার পলায়নের 1 বছর হয়ে গেল তাকে তার সহযোগীদের বিরুদ্ধে হত্যার বিচার কেন হচ্ছে না? বাংলাদেশকে আবারও কিভাবে গড়ে তোলা যায়? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই চেষ্টা করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।